দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে শুরুতে জানিয়ে দেব শিরোনাম। গাজীপুরে সুদের কারবারে ব্ল্যাঙ্ক চেক আর পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে অভিনব প্রতারণা, টাকা ফেরত পেলেই মামলাবাজি শুরু করে রফিক। উনি আমার নামে মামলা দিয়েছে 36 লাখ টাকার, আমার স্বামীর নামে দিয়েছে 4 লাখ টাকার। চেকটা ফেরত দিয়ে দেন, ঠিক আছে? আজ দিন কাল দিন করতে করতে এই ব্যাপার দেয় না। শুধু 30,000 টাকা পাইবো বলে 26 লাখ টাকার মামলা দিচ্ছে আমার কাছে। বেসিস নির্বাচন ঘিরে চলছে জমজমাট প্রচার, মিলছে কর অবকাশ সুবিধা বহাল রাখার প্রতিশ্রুতি। নেতৃত্বের দক্ষতাকে গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। কিছুটা ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার, সূচকের সাথে বেড়েছে লেনদেন, বেশিরভাগ শেয়ারের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। করেন সুদের ব্যবসা, জামানত হিসেবে নেন ব্ল্যাঙ্ক চেক অথবা জমির পাওয়ার অফ অ্যাটর্নি। সুদ সহ টাকাও বুঝে নেন ঠিকঠাক, কিন্তু চেক আর ফেরত দেন না। উল্টো জালিয়াতির মামলা করে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা। গাজীপুরের টঙ্গী এলাকায় এমন এক অভিনব প্রতারকের সন্ধান পেয়েছে যমুনা টেলিভিশন। টঙ্গী থেকে ফিরে সেই গল্প জানাচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ, ছবি তুলেছেন নির্মল চন্দ্র। গাজীপুর জেলার টঙ্গীর মোরকুন এলাকার বাসিন্দা রিপন ও তাসলিমা দম্পতি আর্থিক অনটনে পড়ে প্রতিবেশী রফিকুল ইসলাম ওরফে রফিকের কাছ থেকে সুদে ধার নিয়েছিলেন 3.5 লাখ টাকা। জামানত হিসেবে দিতে হয়েছিল 2টি ব্ল্যাঙ্ক চেক। তাদের দাবি সুদসহ রফিককে 7 লাখ টাকা ফেরত দিয়েছেন। তারপরও চেক ফেরত না দিয়ে উল্টো তাদের নামে 40 লাখ টাকা চেক জালিয়াতির মামলা করেছেন রফিক। 3,50,000 টাকা আনছি, সেই টাকা আমরা পরিশোধ করে দিছি। টোটাল আমরা তার 7 লক্ষ টাকা দিছি। এইভাবে দেওয়ার পরে আমরা কইলাম যে ভাই তাহলে আমাকে চেকটা ফেরত দিয়ে দেন, ঠিক আছে? আজ দিন কাল দিন করতে করতে এই ব্যাপার দেয় না। উনি আমার নামে মামলা দিয়েছে 36 লাখ টাকার, আমার স্বামীর নামে দিয়েছে 4 লাখ টাকার। কিন্তু আমি ওনার টাকাটা পরিশোধ করছি। টাকাটা পরিশোধ করার কারণ তারপর আমার নামে কি কিসের জন্য সে আমার নামে মামলাটা দিল। উনি খুব অসহায় আমাকে করতেছে, খুব জ্বালা যন্ত্রণা করতেছে। ওনার কিচ্ছুই করা পারতাম না, উনি আমাকে এমন হুমকি দেয়। তাদের এমন বক্তব্য শুনে প্রথমে অবিশ্বাস্য মনে হয়েছে আমাদেরও, তাই সরেজমিনে অনুসন্ধান। আমাদের হাতে আসে রফিকের করা অসংখ্য মামলার কপি। কারো নামে 65, কারো নামে 50, আবার কারো নামে তিনি মামলা করেছেন 36 লাখ টাকা চেক জালিয়াতির। আমি 1.5 লাখ টাকা নিচ্ছি, ব্ল্যাঙ্ক চেক ছাড়া টাকা দেয় না। ব্ল্যাঙ্ক চেক দিয়ে এই টাকা নিচ্ছি, এখন টাকাও দিচ্ছি, 5 লাখ টাকা সুদও দিচ্ছি, আসল টাকাও দিচ্ছি। শুধু 30,000 টাকা পাইবো বলে 26 লাখ টাকার মামলা দিচ্ছে আমার কাছে। 1.5 লাখ টাকায় আমি 3 মাস পরে 1,72,000 টাকা তাকে আমি নিজে সহ গিয়ে পরিশোধ করে আসি। তারপরে সে আমার নামে 50 লাখ টাকার মামলা দিচ্ছে। খালি আমার হয়রানি করতেছে না, এলাকায় এই যে 70-80 জনে হয়রানি হয়েছে। অবস্থা আঙ্গ খুব খারাপ হয়ে যেতেছে, তাই এটাতে আমরা সুস্থ বিচার চাই। মামলা করেই ক্ষান্ত দেন না রফিক। মানুষের জমি হাতিয়ে নেয়ার বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। টোটাল 9,33,000 টাকা আমি তারা দিয়েছিলাম আসলে। আরও তারপরে আমার কাছে 12 লাখ টাকা দাবি করতো, কারণ উনি যে লোক, উনি যে ব্রেনটা কাজ করতেছে, দলিল আমার জায়গা বলে দলিল করে আরেকজনকে দিয়ে দিছি। আর মাঝে মাঝে বলতেছে যে তুমি বাড়ি খালি করার জন্য অনেক লোকজন ধরে। তার টাকা আমি 1 বছরের মাথায় পরিশোধ, করোনার পরে আর কি টাকা পরিশোধ করি। ওই ব্ল্যাঙ্ক চেকের মধ্যে টাকা অঙ্কে বসে 22 লক্ষ টাকার একটা মামলা দেয়। ওই মামলা দিয়ে তারপরে সে হলো ওই কিছু এলাকার লোকাল আপনার কিছু শক্তিশালী কিছু মুস্তান নিয়ে আসছে আমার বাড়ি দখল করার জন্য। জানা গেছে রফিকের সুদ ব্যবসার ফাঁদে পড়ে জমি বাড়ি বিক্রি করে এলাকা ছেড়েছেন বহু মানুষ। স্ট্রোক করে কারো কারো মারা যাওয়ার খবরও মিলেছে। আমার বড় ভাই 1 লাখ টাকা হাওলাত নিয়েছিল। হাওলাত নেওয়ার পরে মনে করেন যে সে একটা চেক মারফতে হাওলাতটা নিয়েছিল। আমার বড় ভাইয়ের বাড়ি বিক্রি করছি 21 লাখ টাকা, বিক্রি কইরা এই টাকা শোধ করছি। পরে আমার ভাই আর এখানে গিয়ে বাড়ি করছে, বাড়ি করার কিছুদিন পরে স্টক করে 7-8 মাস পরেই আমার ভাই মারা যায়, শুধু টাকা করে আর বাড়ি করে। রফিকের এমন প্রতারণার বিষয়ে বর্তমান কাউন্সিলর মুখ না খুললেও গোমর ফাঁস করেছেন সাবেক কাউন্সিলর। রফিক সাহেবরা মানে এই সুদ ব্যবসায়ীরা এই এলাকার বহু মানুষকে এলাকা ছাড়া করছে, নির্যাতিত করছে, বাড়ি ছাড়া করছে, এবং এখনো তারা কয়েকটা বাড়ির দলিল লেখা তার স্ত্রীর নামে এমনকি তার নিজের নামে এইরকম কাগজপত্র কইরা বাড়িঘর লেখা নিচ্ছে। এলাকাবাসী বলছে রফিক একটি সিগারেট কোম্পানির শ্রমিক ছিলেন, এখন কোটি কোটি টাকার মালিক। আমার ঠিক পেছনের এই 4তলা ভবনটি রফিকের।
আর তার পাশেই আরও একটি 10তলা ভবনের কাজ শুরু করেছেন তিনি। স্থানীয়রা বলছে শুধুমাত্র সুদ ব্যবসা আর মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে এসব কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন তিনি। সে আগে চাকরি করত, এখন সে সুদের ব্যবসা করে এলাকার মানুষে একবারে নিঃশান্ত করে ছাড়তেছে। সে মিনিমাম না হলো 60-70 কোটি টাকার মালিক এই সুদ ব্যবসা করে। এসব বিষয়ে কথা বলতে বারবার রফিকের মুখোমুখি হওয়ার চেষ্টা করেছি আমরা। তার বাড়িতেও গিয়েছি কয়েকবার। মোবাইলে আশ্বাস দিলেও শেষ পর্যন্ত আর দেখা করেননি। আমি দেখা করব, অবশ্যই দেখা করব। হ্যাঁ, ওকে, অবশ্যই দেখা করব। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম। সন্ধ্যা পর্যন্ত আছি আমি, আপনি আসেন। রফিকের এই অভিনব প্রতারণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে গাজীপুর জেলা প্রশাসকের। শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। যে কাজটা করছেন উনি সুদের ব্যবসা, এটা কোনো আইনগত কোনো ভিত্তি নাই। তো ভুক্তভোগী অভিযোগ আমরা তো জানলাম, আমরা ভুক্তভোগীর সাথে কথা বলে সে যে অপকর্মগুলো বা প্রতারণার আশ্রয় নিয়েছে তার বিরুদ্ধে আমাদের প্রচলিত আইনি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে। তা আমরা অবশ্যই এটা করব। প্রতারণা থেকে বাঁচতে ভুক্তভোগীদের অনেকেই রফিকের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন। এ এলাকায় রফিক ছাড়াও আরও বেশ কয়েকজন সুদ ব্যবসায়ী সম্পর্কে তথ্য পেয়েছি আমরা, যারা দীর্ঘদিন ধরে এলাকার সহজ সরল মানুষদের তাদের সুদ ব্যবসা আর মিথ্যা চেক জালিয়াতির মামলায় ফাঁসিয়ে নিঃস্ব করে চলেছে। তাই সকলের দাবি এই চক্রের বিরুদ্ধে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক সরকার। আশিক মাহমুদ, যমুনা নিউজ, টঙ্গী, গাজীপুর। দেশের সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি সেবা খাতের প্রভাবশালী বাণিজ্য সংগঠন বেসিস 2024-26 মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 8 মে। 11 সদস্যের নির্বাহী পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 33 জন। কর অবকাশের সুবিধা বহাল রাখার ক্ষেত্রে নেতৃত্বের দক্ষতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। ঋণ প্রাপ্তি সহজীকরণ এবং সদস্যদের সমান সুবিধা নিশ্চিত করতে প্রতিশ্রুতি দিচ্ছে 3টি প্যানেলই। দায়িত্ব পালন করেছেন এবং দেশের তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের নির্বাচনী প্রচারণা বেশ জমে উঠেছে। আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে আইসিটি খাতের কর অব্যাহতির ইস্যু। আগামী জুলাই থেকে কর অবকাশ সুবিধা তুলে নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। বিষয়টিকে সংগঠনের চলতি কমিটির ব্যর্থতা হিসেবে দেখছেন অনেকে। এজন্য উন্নয়ন সহযোগীদের শর্তারোপকে দুষছেন ওয়ান টিমের প্রধান ও বর্তমান সভাপতি। IMF এর প্রেসক্রিপশন হচ্ছে, আমরা একদিকে এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছি, তো এই সময়টাতে কোনো সেক্টরে এক্সামশন রাখা যাবে না। আমরা এবার বলতে চাচ্ছি দিস ইন্ডাস্ট্রি শুড মুভ টুয়ার্ডস টেকনোলজিক্যাল সফরেন্টি অথবা প্রযুক্তিগত সার। আমরা বাইরের সফটওয়্যার কিনবো না, আমদানি নির্ভরতা আমরা কমাবো। কর অব্যাহতির সময় বাড়াতে কাজ করতে চায় টিম স্মার্ট। সদস্যদের জন্য সহজ আর সুলভে ঋণ প্রাপ্তি নিশ্চিত করতে নীতিমালায় পরিবর্তন আনার পরিকল্পনা তুলে ধরছেন প্যানেল নেতারা। টিম স্মার্টের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পথনকশা আকৃষ্ট করছে ভোটারদের। এবার ইলেকশনটা মেম্বারদের আস্থা ফেরানোর বড় সম্ভাবনা এবং একটা বড় চ্যালেঞ্জ। আস্থার জায়গাটা ফিরিয়ে আনলে এবং আমরা শর্ট টার্ম প্রবলেমগুলো সর্ট আউট করে যদি সামনের দিকে এগিয়ে যাই এবং মিড টার্ম লং টার্মগুলো যদি ওইভাবে প্ল্যানিং করি, তাহলে আমরা বিশ্বাস করি যে আমরা বেসিসের একটা আস্থার জায়গা ফিরিয়ে এনে আমরা মেম্বারদের ভয়েস হিসেবে কাজ করতে পারবো। সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি নিয়ে মাঠে আছেন টিম সাকসেসের প্রার্থীরা। আইসিটি বেস ডিজিটাল সারা পৃথিবীতে কাজ করতে পারি, সারা পৃথিবীতে বিক্রি করতে পারি। তো যার ফলে আমরা সবাইকে নিয়ে আমাদের প্রথম প্রমিসটাই হচ্ছে এখানে দেখব না যে কে আমাদের সাথে আছেন বা কে আমাদের পক্ষে ছিলেন, কে বিপক্ষে ছিলেন। আমাদের প্রথম মেসেজটাই হচ্ছে এইটা আমাদের একটা পরিবার, পরিবারের সব সদস্যকে নিয়ে একসাথে কাজ করব। নির্বাচনে মোট ভোটার 1464 জন। জেনারেল ক্যাটাগরি থেকে 8 জন এবং অ্যাসোসিয়েট, অ্যাফিলিয়েট ও আন্তর্জাতিক ক্যাটাগরি থেকে 1 জন করে পরিচালক নির্বাচিত করবেন ভোটাররা। আমাদের প্রবলেমগুলো সর্ট আউট হবে, এগুলো নিয়ে কথাবার্তা হবে, প্রাইম মিনিস্টার থেকে সব লেভেলে কথাবার্তা হবে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। কাঁচামরিচ বিক্রি করতে না পেরে এখন শুকিয়ে ঘরে তুলছেন জামালপুরের কৃষক। জেলা সদর, ইসলামপুর, সরিষাবাড়ি সহ বেশ কয়েকটি উপজেলায় এবার মরিচের ভালো ফলন, তবে পাইকারের অভাবে তা সময় মতো বিক্রি করা যায়নি। গত বছর 8 গুণ লাভে বিক্রিত ফসল এবার 3 গুণে নেমেছে, তাই অখুশি কৃষক। বালুচরে লঙ্কা কাণ্ড, শুকাতে দেয়া মরিচের মাদুরগুলো যেন এক একটা 4 কোনা দ্বীপ। এই দৃশ্য যমুনা নদীর পাড়ে।
উৎপাদনের মাত্রা অনুযায়ী এবার কাঁচামরিচের পাইকার পাননি জামালপুরের চাষি, তাই শেষ সময়ে পাকা আধা পাকা মরিচ জমি থেকে তোলা হচ্ছে। হাজার হাজার মন মরিচ শুকিয়ে সংরক্ষণ করছে কৃষক। গতবার কাঁচামরিচ নিচে বিঘা 1 লাখ টাকা, 80,000 টাকা। এই বছর কাঁচামরিচ বাজার নেই, এবার কাঁচামরিচ বাজার হাইস্টে 1500, 2000, 1600, 1800 এরপর বাজার নেই। শুকনা করলে আপনার দেশি মরিচ ওটার চাহিদা বেশি, কালার সুন্দর, ওই মরিচটা ব্যাপারীটা টাইনে না থাকা, লস নাই। এবার জামালপুরে মরিচ আবাদে বিঘা প্রতি খরচ 30,000 টাকা, উৎপাদন 10 থেকে 12 মণ, অর্থাৎ কেজিতে 75 টাকা খরচের বিপরীতে 220 টাকা মিলছে বাজারে। কৃষক বলছেন গত বছর এই লাভ ছিল আরও বেশি, এবছর সবকিছুর দাম আরেক দফা বেড়ে যাওয়ায় কমেছে লভ্যাংশ। 500 টাকা 600 টাকার কামলা দিই, নিয়ে কৃষি নিয়ে কাজ করি, বাজারে নিয়ে যাই মরিচের দাম পাই না। আমাদের তো এবার লস হয়ে গেল। মরিচের আবাদ এবছর করলে মরিচ আবাদ আমরা ছেড়ে দেওয়া লাগবো, মরিচ আবাদ করতেই পারবো না। মোষ, বিষ, সার, কামলা পাড়ে এই দামে আমাদের পুষতে আছে না। 12-14 হাজার টাকার বাজার আছে, এখানে বাজার 7,000 6,000 টাকা বাজার দাম, তে কৃষক মানুষের ধরা। যৌক্তিক দাম বজায় রাখতে সরকারি পদক্ষেপ নেয়ার আশ্বাস জেলার কৃষি কর্মকর্তার। এই বছর আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল উৎপাদনে, তাকে ছাড়িয়ে উৎপাদন অত্যন্ত ভালো হবে। এখন পর্যন্ত যে কাঁচা মরিচ উৎপাদিত হয়েছে তার দাম কৃষক ভালো পেয়েছে এবং মরিচ উৎপাদন শেষ পর্যায়ে আছে এবং আশা করা যাচ্ছে যে শুকনো মরিচ শীঘ্রই কৃষকরা বাজারজাত করতে পারবে এবং ভালো দাম পাবে বলে আশা করি। চলতি মৌসুমে জেলার 7 উপজেলায় 7,545 হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। হেক্টর প্রতি ফলন হয়েছে 2,400 কেজি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। জানাবো শেয়ার বাজারের খবরাখবর। এই সপ্তাহে পুঁজিবাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। সূচকের সাথে বেড়েছে সার্বিক লেনদেনের পরিমাণ, বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও। একই ধারা ছিল চট্টগ্রামেও। প্রথমেই ডিএসসির খবর। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক 97 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,615 পয়েন্ট বেড়েছে। অন্য সূচকগুলিও ডিএসসি 30 এবং 33 এবং ডিএসসিএস সূচক 15 পয়েন্টের মতো বেড়েছে। এই সপ্তাহে হাতবদল হয় 2,823 কোটি টাকার শেয়ার। গত সপ্তাহে লেনদেন হয়েছিল 2,764 কোটি টাকার শেয়ার। হাতবদল হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র 228টির, কমেছে 133টির। কোম্পানির অপরিবর্তিত ছিল 34টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এই সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল মালিক স্পিনিং। হাতবদল হয় মোট 31 কোটি 27 লাখ টাকার শেয়ার। 26 কোটি 26 লাখ টাকার বেশি শেয়ার হাতবদল করে দ্বিতীয় অবস্থানে ছিল এশিয়াটিক ল্যাব, এর পরেই আছে আলিফ। প্রায় 24 ভাগ বেড়ে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল জেএমআই হসপিটাল, এর পরে আছে অ্যাপেক্স ট্যানারি, দর কমেছে 22 ভাগ। তৃতীয় অবস্থানে এশিয়াটিক ল্যাব। প্রায় 16 ভাগ কমে দরপতনের তালিকায় শীর্ষে ছিল রূপালী ব্যাংক, এর পরের অবস্থানে ছিল যথাক্রমে এডিন টেলিকম এবং প্রিমিয়ার ব্যাংক। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবর। চট্টগ্রামে সিএসসিতে মূল সূচক সিএসপিআই 1.48% বেড়ে দাঁড়িয়েছে 16,051 পয়েন্টে। বেড়েছে সিএসসি এক্স এবং সিএসসি 30 সূচক। লেনদেন হওয়া 304টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র 146টির, কমেছে 133টির, আর অপরিবর্তিত ছিল 25টি কোম্পানির শেয়ারের দর। সিএসসিতে গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল যৌথভাবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। প্রতিষ্ঠানটির মোট 60 কোটি 91 লাখ টাকার শেয়ার হাতবদল হয় 33 কোটি 89 লাখ টাকার লেনদেন নিয়ে। পরের অবস্থানে আছে সিলভা ফার্মা, তৃতীয় অবস্থানে ইন্দো বাংলা। দরবৃদ্ধির তালিকায় শীর্ষে সোনারগাঁ টেক্সটাইলস, প্রতিষ্ঠানটির দর বেড়েছে 24% বেশি। এরপরে আছে এশিয়াটিক ল্যাব, এটিরও দর বেড়েছে প্রায় 20%। আর তৃতীয় অবস্থানে আছে ওমেক্স ইলেকট্রোড। প্রায় 15 ভাগ কমে দরপতনের তালিকায় শীর্ষে ছিল রূপালী ব্যাংক, এর পরের অবস্থানে পিপলস ইন্স্যুরেন্স এবং ওয়েব কোর্টস। ট্যানারি শিল্পে ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়নের চ্যালেঞ্জ বিষয়ে ব্রিফ করছে সিপিডি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বেশি হবে এবং যার ফলে তারা হয়তো বেতনটা পাওয়ার ক্ষেত্রে একটু এগিয়ে আছেন। এটি আমরা এখানে টেবিল থেকে 27 নম্বর টেবিলে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই যে ফ্যাক্টরিগুলো ওয়ার্কারদের মজুরি দিচ্ছে না, তো স্বভাবতই এখানে প্রেজেন্স অফ ট্রেড ইউনিয়ন আছে, তারপরও আসলে কেন তারা পাচ্ছেন না? তবে না পাওয়ার, আপনি জানেন যে না পাওয়ার পেছনে একটি বড় কারণ সবসময় থাকে হচ্ছে নট রিকোয়ার্ড লেভেল অফ অ্যাওয়ারনেস, এবং আমরা এখানেও সেটির ব্যত্যয় দেখিনি। 71% মতো ওয়ার্কার যাদেরকে আমরা সার্ভে করেছি, তারা আসলে এই যে গভর্নমেন্টের যে মিনিমাম ওয়েজ দেওয়া হয়েছে 18 সালে, সেটি সম্পর্কে তারা কিন্তু অবগতই নাই। তারা জানেই না যে মিনিমাম ওয়েজ 18 সালে সেট হয়েছিল এবং সেটির পরিমাণ 13,500 টাকা।
এবং এই যে তারা অবগত নয়, এটির একটি মূল কারণ কিন্তু এই গার্মেন্টসে যদি আমরা দেখি যে এই বিষয়ে অনেক ধরনের ট্রেনিং এবং অনেক ধরনের ওয়ার্কশপ হয়, কিন্তু আমরা এই ইন্ডাস্ট্রি দেখলাম প্রায় 86% শ্রমিক বলছে তারা এই ধরনের কোনো সম্পর্কিত ট্রেনিং, কোনো আলোচনা সভা কিছু পান না, যার ফলে কিন্তু খুব স্বাভাবিকভাবেই তারা কিন্তু এই যে ওয়েস্ট সম্পর্কে জানবেন না, এটি কিন্তু হয় এবং সেটি হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি পেমেন্ট গেল, আমি গ্রেড বললাম, সেখানে আমরা ইমপ্লিমেন্টেশনের ইস্যুটা দেখলাম। এবার যদি আমি টাইমলি, আপনারা জানেন যে ওয়েজ আমি দিচ্ছি, তো টাইমলি দিচ্ছি কিনা সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখছি যে আমাদের টেবিল থেকে যেটি সার্ভে থেকে যেটি চলে আসছে যে ওভার দ্য টাইম মজুরি টাইমলি দেওয়ার প্রবণতাটা কমে আসছে, অর্থাৎ এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে আগে যেটা প্রথম সপ্তাহের দিকে বেশি দেওয়া হতো, এখন শ্রমিকরা কিন্তু মজুরি পাচ্ছে দ্বিতীয় সপ্তাহে গিয়ে, আবার এটা কিন্তু কোনো কোনো মজুরির ক্ষেত্রে তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ চলে যাচ্ছে। ফলে আমরা এখানেও একটু বলবো যে পিছিয়ে যাচ্ছি। প্রথম সপ্তাহে দেওয়ার প্র্যাকটিসটা যে নাই এখন তা না, তবে তুলনামূলক বিচারে প্রায় 65% ওয়ার্কার তারা কিন্তু তাদের মজুরিটা দ্বিতীয় সপ্তাহে পেয়ে থাকেন। তারপর যদি আমি বলি যে এই ধরনের অনেক অভিযোগ আছে এই ইন্ডাস্ট্রিতে, যে আসলে এখানে যদিও বেতনটা 13,500 গার্মেন্টসের থেকে বেশি, কিন্তু এইখানে বলা হয় যে অনেক সময় অভিযোগ আসে যে অনেক বেশি ওয়ার্কিং আওয়ার এবং এখানে কোনো ধরনের কোনো ছুটি নেই, এবং সেটির কিন্তু কিছুটা আমি বলবো যে প্রমাণ আমাদের এখানে সার্ভেতে কিছুটা চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে গড় ওয়ার্কিং আওয়ার প্রায় 9.3 ঘন্টা, এবং আপনারা যদি 30 নম্বর টেবিলটা দেখেন যে পার্মানেন্ট হোক এবং কন্ট্রাকচুয়াল হোক, ন্যূনতম 6 দিন কাজ করতে হয় একটা শ্রমিককে, অর্থাৎ শনিবার বন্ধ কিন্তু তারা পান না কিছু কিছু ক্ষেত্রে, এবং অনেক বড় ক্ষেত্রে কিন্তু 7 দিনও কাজ করতে হয়, অর্থাৎ শুক্রবার দিনও তারা কাজ করছে। ফলে 13,500 টাকা বেতন মিনিমাম ওয়েজ সেট হচ্ছে, কিন্তু তাদের কিন্তু পার আওয়ার যদি আপনি চিন্তা করেন যে পার আওয়ার ঘন্টা সে কত করে পাচ্ছে, সেই জায়গাটাতে কিন্তু আমরা হয়তো একটা চিন্তার বিষয় আছে যে তারা এত ঘন্টা কাজ করে তাদের সঠিক মজুরিটা পাচ্ছে কিনা। এবং অন্যান্য ট্যানারি শিল্পে ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে ব্রিফ করছে সিপিডি। আমরা এতক্ষণ সেখানে ছিলাম। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।